চলতি অর্থ বছরে রাজস্ব আদায়ে বড় ঘাটতির মুখে পড়বে এনবিআর। এজন্য এ খাতে প্রয়োজনীয় সংস্কার করতে সরকারের ব্যর্থতাকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। তাদের অভিযোগ, এনবিআরকে আধুনিক করতে দীর্ঘদিন ধরে চলা বিভিন্ন সংস্কার কার্যক্রম এগোতে দিচ্ছে না কিছু অসাধু এনবিআর কর্মকর্তা। এ অবস্থায় রাজস্ব খাতে আধুনিকায়নে সরকারকে জোরালো পদক্ষেপ নেয়ার তাগিদ অর্থনীতিবিদদের। হাসানুল শাওনের রিপোর্ট। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সরকারের রাজস্ব আয়ের সিংহভাগই আসে নানা ধরনের কর থেকে, যা আদায় করে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। চলতি 2023-24 অর্থ বছরের প্রথম 8 মাস অর্থাৎ 2023 সালের জুলাই থেকে 2024 সালের ফেব্রুয়ারি পর্যন্ত সরকারের রাজস্ব আদায়ে 16% প্রবৃদ্ধি হলেও লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে আছে এনবিআর। এই 8 মাসে এনবিআর আয়কর, ভ্যাট এবং নানা ধরনের শুল্ক মিলিয়ে রাজস্ব আদায়ে 18,221 কোটি টাকা ঘাটতিতে আছে। বিশেষজ্ঞরা বলছেন, কর প্রশাসনে যথাযথ সংস্কার ছাড়া বড় এই লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে না। সরকার শুধু টার্গেট দিয়ে দেয়, টার্গেট দিলে তো হবে না। রাজস্ব আদায়ের যে মডার্ন অ্যাপ্রোচ, সেগুলো যদি আমি বাস্তবায়ন না করি, সেই রিফর্মগুলো না করি, সেখানে ব্যর্থতা তো অনিবার্য। সেটাই হচ্ছে এখন। যেটা হচ্ছে যে আমি কর দিতে চাইলেও কর দিতে ভয় পাই, কারণ একবার করের জারে ঢুকলে ওই কর প্রশাসনের চাঁদাবাজির জালেও পড়ে যেতে হবে। সেই জন্য এটাকে যতটা অ্যাভয়েড করা যায় যেভাবেই হোক, বিভিন্ন নেগোসিয়েশনের মাধ্যমে। চলতি অর্থবছর শেষে রাজস্ব আদায়ে 82,000 কোটি টাকা ঘাটতি হতে পারে বলে সম্প্রতি আশঙ্কার কথা জানিয়েছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। তবে রাজস্ব আয় বাড়াতে সম্প্রতি কর ফাঁকি বন্ধে মনিটরিং বাড়ানোর পাশাপাশি বিভিন্ন মামলায় আটকে থাকা রাজস্ব আদায়ে কর্মকর্তাদের তৎপর হতে বলেছে এনবিআর। যদিও প্রয়োজনীয় সংস্কার না হওয়ার জন্য এনবিআরের মাঠ পর্যায়ের কর্মকর্তাদেরই দুষছেন অর্থনীতিবিদরা। এইখানে কেন এনবিআর এর সিস্টেমগুলোকে অটোমেশনের মধ্যে আনা যাচ্ছে না? এই ধরনের একটা সংস্কার হলে নেগোসিয়েশনের মাধ্যমে যে আয়গুলোর সুযোগ আছে সেগুলো থাকবে না। সেগুলো যখন থাকবে না, তারা ভিতরকার যারা আছেন তাদের পকেটে তো টান পড়বে। কাজে সেখান থেকে ভিতর থেকে একটা রেজিস্ট্যান্স চলে আসে। অটোমেশনকে তারা ম্যানুয়ালাইজ করেই ফেলবে, কোথাও না কোথাও করে বলবে আমার কাছে আসো। মাঠ পর্যায়ে যারা কর্মকর্তা কর্মচারী, তাদের জন্য বর্তমান প্রশাসন এর চাইতে ভালো কিছু হতে পারে না। ব্যক্তি স্বার্থের জন্য তারা এটাকে পরিবর্তন চাইবে না। এটা করতে হবে উচ্চ পর্যায় থেকে, সরকার থেকে। এছাড়া উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে কম আয়ের মানুষের উপর করের বোঝা কম চাপানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। জুলাই থেকে টেসেবের পণ্য স্থায়ী দোকানের মাধ্যমে বিক্রি করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটো। সেখানে নির্দিষ্ট কিছু পণ্য নয়, বরং নিত্য প্রয়োজনীয় আরও একাধিক পণ্য যাতে ন্যায্য মূল্যে মানুষ কিনতে পারে, সেই পরিকল্পনার কথাও তিনি জানান। সকালে রাজধানী বারিধারা পার্কে দেশব্যাপী 1 কোটি নিম্ন আয়ের পরিবারের মাঝে মে মাসের টেসেবের পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাণিজ্য প্রতিমন্ত্রী আরও জানান, পণ্যের সরবরাহ স্থিতিশীল রেখে দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে সরকার কাজ করে যাচ্ছে। তেলের দাম কমাতে বাফার স্টক তৈরি সহ নানা পদক্ষেপের কথাও তিনি জানান। এছাড়া মূল্যস্ফীতি কমাতে আগামী বাজেটে পদক্ষেপ থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী। 10 থেকে 15 মিনিট প্রত্যেকটা ডিপ্লোমেটে আপনারা যদি দোকানের ব্যবস্থা করতে পারেন, ইনশাআল্লাহ 1 জুলাই থেকে আমরা টিসিবির মাধ্যমে আরো পণ্য আপনাদের সাথে পরামর্শ ক্রমে যে জায়গায় যে পণ্যগুলির চাহিদা আছে, যেটা আমদানি করা দরকার আমদানি করা, যেটা সংগ্রহ করা দরকার সংগ্রহ করে এই দোকানগুলোর মাধ্যমে আমরা অ্যাভেলেবেল করব, যাতে মানুষ সহজে এটা পেয়ে যায়। মৌসুমের শুরুতে মাত্র 1 ঘন্টায় ভারী বৃষ্টি জানান দিল এই বর্ষায় তীব্র জলাবদ্ধতার শিকার হবে চট্টগ্রামবাসী। সোমবার বিকালে নগরীর বিভিন্ন এলাকা তলিয়ে যায় কিছুক্ষণের বৃষ্টিতেই। অথচ এই দুর্ভোগ নিরসনে কাজ চলছে টানা 7 বছর ধরে। ব্যয় হচ্ছে হাজার হাজার কোটি টাকা, কিন্তু সংকটের সমাধান মিলছে না। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, নাগরিক সচেতনতা সৃষ্টি না হলে সমস্যা সমাধান
প্রায় অসম্ভব। আরও জানাচ্ছেন শামসুল হক হায়দরি, ক্যামেরায় ছিলেন ইনামুল হক। প্রতি বছর বর্ষায় চট্টগ্রাম শহরে দফায় দফায় সৃষ্টি হয় অস্বাভাবিক এই পরিস্থিতি। ডুবে যায় নগরীর প্রায় ১১৩টি এলাকা। কোনো কোনো এলাকায় জলাবদ্ধতা থেকে যায় দিনের পর দিন। এর প্রধান কারণ ময়লা আবর্জনায় নালা নর্দমা ভরাট হয়ে থাকা। নাগরিক সচেতনতার অভাবটা স্বীকার করেন এলাকাবাসীও। আমাদের অবশ্যই দুধ আছে, আমরা সচেতন হওয়ার দরকার। এই যে আমার পাশে যে খালটা দেখছেন, মনে যেন হাঁটা যাবে। এই খালগুলি যদি পরিষ্কার করা না হয়, সামনে বর্ষা মৌসুম আমরা সবাই জলাবদ্ধতায় ভুগব। চট্টগ্রাম শহরে প্রতিদিন সৃষ্টি হয় প্রায় ২১,০০০ মেট্রিক টন বর্জ্য। বিপরীতে সিটি কর্পোরেশনের অপসারণ ক্ষমতা সর্বোচ্চ ১৭,০০০ মেট্রিক টন। বাকি বর্জ্য থেকে যায় নালা নর্দমায়। এই অবস্থায় নাগরিক সচেতনতার বিকল্প নেই বলে মনে করেন প্রকল্প সংশ্লিষ্টরা। সিটি কর্পোরেশন যে ড্রেনেজ নেটওয়ার্ক আছে, ১৬০০ কিলোমিটারের যে ড্রেনেজ নেটওয়ার্ক, সেখানে কিন্তু সেনাবাহিনী অংশ শুধু ৪০০-৪৫০ কিলোমিটার নিয়ে ডিল করছে। বাকি ১২০০ কিলোমিটারের যদি ক্লিনিং মডিউলটা ঠিক না থাকে, গার্বেজ ম্যানেজমেন্টটা যদি ঠিক না থাকে, সর্বোপরি জনগণের যে জনসচেতনতা সেটা যদি রেইজড না হয়, উন্নত না হয়, তাহলে কিন্তু জলাবদ্ধতা রয়েই যাবে। আমরা এমনও জিনিস পেয়েছি, ম্যাট্রেস পেয়েছি, খাট পেয়েছি, ফ্রিজও পেয়েছি ড্রেনের মধ্যে। বাংলাদেশের মানুষজন যা কিছু আছে তারা সব কিছু মনে করে ড্রেনটা হচ্ছে তাদের একমাত্র লাস্ট রিসোর্ট, যে ওখানে গিয়ে তারা থ্রো করবে। এই মেন্টালিটি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সচেতন নাগরিকরা বলছেন, খালসহ নালা নর্দমায় যারা ময়লা আবর্জনা ফেলে তাদের আইনের আওতায় আনা হলে পরিস্থিতির উন্নতি হতে পারে। শামসুল হক হায়দরি, NTV নিউজ, চট্টগ্রাম। সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে সৌর বিদ্যুৎ কেন্দ্রের ৭৫ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী জুন মাসের প্রথম দিকে কেন্দ্রটি থেকে জাতীয় গ্রিডে ৬৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন বাড়াতে বাংলাদেশ ও চীন যৌথভাবে প্রকল্পটি বাস্তবায়ন করছে। ব্যতিক্রমী এই বিদ্যুৎ কেন্দ্রটিতে উঁচু পিলারের ওপর সোলার প্যানেল বসানোর কারণে নিচে বিভিন্ন মৌসুমী শাকসবজি চাষ করা যাবে। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। সিরাজগঞ্জের সয়দাবাদে যমুনা নদীর তীরে ২১৪ একর জমিতে বসানো হয়েছে ২৭,০০০ পিলার। এই পিলারের উপর বসানো হচ্ছে শক্তিশালী সোলার প্যানেল। ৮,৭৭,০০,০০০ টাকা খরচের প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ চায়না রিনিউয়েবল এনার্জি কোম্পানি। এখান থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৬৮ মেগাওয়াট বিদ্যুৎ। নতুন এই প্রকল্প জেলায় শিল্প কারখানা স্থাপনের পথ সুগম করবে। সামনে বন্যার কারণে কাজ আরো দ্রুতগামীতে শেষ করার জন্য উপর থেকে নির্দেশ আসছে। কোনো কাজ মানে পুরোপুরি শেষ হয় না, মানে কাজ রানিং চলতেছে, রানিং চলার উপরে আছে। যৌথ অর্থায়নে বিদ্যুৎ কেন্দ্রটির ৫০% মালিকানায় রয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি। আমাদের পিবি মডিউল ইনস্টলেশনের কাজ অনগোয়িং। আমরা অলরেডি 2/3 পিবি মডিউলের ইনস্টলেশনের কাজ শেষ করে ফেলেছি। 2/3 কমপ্লিট হয়েছে, সোলার প্যানেল বসানো আর 1/3 বাকি আছে। এখন পর্যন্ত এটার 75% কাজ শেষ হয়ে গেছে এবং এটার জন্য যে পাইলগুলো আছে, পাইল কমপ্লিট ডান। 2/3% আমাদের পিবি মডিউলের ইনস্টলেশন কাজ শেষ হয়ে গেছে এবং আমাদের আবাসিক বিল্ডিং যেগুলো আছে, কন্ট্রোল বিল্ডিং, অলমোস্ট 80 থেকে 85% শেষ হয়ে গেছে। এই সৌরবিদ্যুৎ কেন্দ্রটির বাস্তবায়নের কাজ প্রায় শেষ পর্যায়ে। এটি থেকে আগামী মাসের প্রথম দিকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা রয়েছে। NTV নিউজ ডেস্ক। ১৪০টি উপজেলায় প্রথম ধাপে নির্বাচনকাল। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, নির্বাচনে এমপি মন্ত্রীদের প্রভাব খাটানো প্রমাণ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি কেন্দ্রে ১৭ জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ভোট গ্রহণ শুরু হবে সকাল ৮টা থেকে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ব্যালট সিল সহ নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে। কেন্দ্রগুলোতে রিটার্নিং অফিসার সহ নির্বাচনী কর্মকর্তারা প্রস্তুত ভোট গ্রহণে। গুরুত্ব অনুসারে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর ১৭ থেকে ২১ জন সদস্য থাকবেন। ব্যালট পেপার বাদ দিয়ে শুধুমাত্র নির্বাচনের যে আনুষঙ্গিক সরঞ্জাম যেগুলো রয়েছে সেগুলো আমরা নিতে এসেছি। ব্যালট পেপার ব্যতীত যাবতীয় নিরাপত্তার মানুষজন থেকে শুরু করে ব্যালট বাক্স সব আমরা আজকে বুঝে পাচ্ছি। আমরা আশা করছি যে ভোট খুব সুষ্ঠুভাবে হবে এবং প্রশাসন আমাদের সেইভাবে আশ্বাস দিয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল উপজেলা নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। জানান, এই নির্বাচন মন্ত্রী এমপিদের হস্তক্ষেপের খবরে বেকায়দায় নেই ইসি। বেকায়দায় থাকার তো প্রশ্নই আসে না। আমরা কোনো বেকায়দায় নেই। কোনো
মাননীয় সংসদ সদস্য বা মন্ত্রী প্রভাবিত করছেন কিনা, যদি করে থাকেন আমাদেরকে যদি সেই তথ্য স্থান থেকে যদি দেওয়া হয় বা গণমাধ্যমের মাধ্যমে যদি আমরা পেয়ে থাকি, আমরা কিন্তু তাৎক্ষণিক চেষ্টা করি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য। আর নির্বাচনের দিনে আমরা সকলেই সতর্ক থাকবো, আমাদের একটা কেন্দ্র আছে মনিটর করার। তিনি জানান, এটি নিয়ম রক্ষার নির্বাচন নয়, গণতান্ত্রিক প্রয়োজনে স্থানীয় কাঠামো চালু রাখতে এটি অনিবার্য। কে কোন দল থেকে দাঁড়ালো কি দাঁড়ালো না, যারা নির্বাচন করবে তাদেরকে প্রার্থী বলা হয়। আমরা একজন প্রার্থী, দুজন প্রার্থী, 4 জন হতে পারে, 5 জন প্রার্থী হতে পারে। আমাদের কাছে থাকবে প্রার্থীকে ভোট দেবে, সে কোন দলের প্রার্থী। সেই দিক থেকে এটা নিয়ম রক্ষার ভোট কিনা, এটা মোটেই নিয়ম রক্ষার ভোট না। নির্বাচন অনিবার্যভাবে প্রয়োজন। 5টি উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হওয়া এবং আদালতে মামলার কারণে 12টি উপজেলার প্রথম ধাপে নির্বাচন হবে না। আইন শৃঙ্খলা রক্ষায় 118 প্লাটুন বিজিবি সারা দেশে মোতায়েন করা হয়েছে। নিয়ামুল আজিজ সাদিক, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীকে মানবিক সহায়তা দেওয়ার লক্ষ্যে নতুন দাতা খুঁজে বের করার জন্য আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা সফররত আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর মহাপরিচালক এমি পোপ প্রধানমন্ত্রীর সাথে তার সরকারি বাসভবন গণভবনে দেখা করতে গেলে তিনি এই আহ্বান জানান। এ সময় তারা দুজন রোহিঙ্গাদের মানবিক সহায়তা সংক্রান্ত জাতিসংঘের তহবিলে অর্থ সহায়তা কমে যাওয়া নিয়ে আলোচনা করেন। একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের ভাষান্তরে স্থানান্তরের বিষয়ে IOM এর সহযোগিতা চান। কক্সবাজারে রোহিঙ্গা আশ্রয় শিবিরের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন এমি পোপ। এ বিষয়ে শেখ হাসিনা বলেন, আশ্রয় শিবিরগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর যথেষ্ট তৎপরতা রয়েছে, কিন্তু রোহিঙ্গাদের নিজেদের মধ্যে বিভিন্ন গোষ্ঠী দ্বন্দ্বের কারণে তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আসন্ন বোরো মৌসুমে ধান ও চাল সংগ্রহ নিয়ে কোনো কৃষক হয়রানির শিকার হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। সকালে সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। গোডাউনে ধান দিতে এসে কোনো লেবার যেন কৃষকদেরকে হয়রানি না করে, এবং এই জন্য ডিসি সাহেবদেরকেও নজর রাখতে বলেছে, আমাদের কর্মকর্তাদেরকেও নজর রাখতে বলেছে, প্লাস আমরা স্পেশাল মনিটরিং করব। কোনো কৃষক যেন কোনো রকম সে অপমানিত না হয় বা কোনো হয়রানি না হয়, এই জন্য আমরা সদা সচেষ্ট আমরা থাকবো। তাহলে যদি তারা এরকম করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব। চট্টগ্রামের হালদা নদীতে শুরু হয়েছে মাছের ডিম সংগ্রহকারীদের ভিড়। রুই জাতীয় মা মাছেরা ইতোমধ্যেই বিচরণ শুরু করেছে নদীর নির্দিষ্ট কিছু এলাকায়। মৎস্য গবেষক ও এলাকাবাসী জানান, হালদা দেশের একমাত্র নদী যেখানে বছরের নির্দিষ্ট সময় দূর দূরান্ত থেকে চলে আসে রুই, কাতল ও মৃগেল মা মাছ। গড়দুয়ারা থেকে রামদাস মুন্সির হাট পর্যন্ত 7 কিলোমিটার এলাকায় বিচরণ করতে থাকে ডিম ছাড়ার অনুকূল সময়ে অপেক্ষায়। একসময় বজ্র বৃষ্টি সহ নদীতে উজানের স্রোত নেমে এলে ডিম ছাড়তে শুরু করে মা মাছেরা, আর সেই ডিম নৌকায় করে মশারি জাতীয় জালের মাধ্যমে সংগ্রহ করে স্থানীয়রা। এই ব্যবস্থা শুধু দেশে নয়, বিশ্বের কোথাও নেই বলে জানিয়েছেন হালদা গবেষক ডক্টর মনজুরুল কিবরিয়া। রুই জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হিসেবে সরকার 2020 সালে 22 ডিসেম্বর হালদা নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করে। প্রকল্প থেকে বিনিয়োগকৃত অর্থ তুলে এনে ঋণ পরিশোধ করা যাবে কিনা তা নিশ্চিত হয়েই বিদেশি ঋণ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সড়ক ও জনপথ অধিদপ্তরের রূপরেখা উপস্থাপনকালে তিনি এমন নির্দেশনা দেন। ঢাকা মহানগরীতে একটি আউটার সার্কুলার ও একটি ইনার সার্কুলার সড়ক ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এই রূপরেখায় তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী ইনার সার্কুলার সড়ক নির্মাণ না করে বিদ্যমান রাস্তাগুলোর মধ্যে সংযোগ সড়ক নির্মাণের পরামর্শ দেন। তবে আউটার সার্কুলার সড়ক নির্মাণের পরিকল্পনা খুব দ্রুত বাস্তবায়নের তাগিদ দেন তিনি। পাচুরিয়া গোয়ালন্দ পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের গুরুত্ব থাকলেও এখনই তার সরকারের অগ্রাধিকার তালিকায় নেই বলেও জানান শেখ হাসিনা। এবং আমাদের নির্বাচনী ইস্তেহার, সেগুলিও কিন্তু আমরা ওরকম ধাপে ধাপে আমাদের উন্নয়নের দিকটা চিন্তা করেই করা। নিজেদের সক্ষমতার পাশাপাশি আমরা বিদেশ থেকে লোন নিই, লোন নেওয়ার ক্ষেত্রেও আমাদের একটা হিসাব রাখতে হবে। এই টাকাটা আমরা আমাদের ফেরত দেওয়ার সক্ষমতা কতটুকু, সেটুকু আমরা পারবো কিনা, বা আমি এই কাজটা করলাম এর থেকে অর্থনৈতিকভাবে কি আমরা ফেরত পাবো যা দিয়ে আমরা এর মূল্যটা শোধ দিতে পারবো, সেটা মাথায় রেখে আমাদের কিন্তু
চিন্তা ভাবনা করতে হবে। আমাদের যেমন অনেকগুলি প্রস্তাব দেখানো হলো সড়কে, মানে ইনার সার্কুলার, তারপরে আউটার সার্কুলার, তারপর এত সার্কুলারের কি খুব বেশি একটা প্রয়োজন আছে নাকি আমাদের? তবে আউটার সার্কুলারের যে জিনিসটা এসছে আমার মনে হয় এটা খুবই ভালো হবে। কারণ হচ্ছে যে এটা মানে অনেকগুলি আমাদের যে আশেপাশের জেলাও কিন্তু সংযুক্ত হয়ে যাচ্ছে। ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইউরোপে যেতে গিয়ে নিহত অভিবাসন প্রত্যাশীদের 12% বাংলাদেশি বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। সংস্থাটি 2024 সালের বৈশ্বিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। দুপুরে রাজধানীর একটি হোটেলে এই প্রতিবেদন তুলে ধরেন IOM এর মহাপরিচালক এমি পপ। প্রতিবেদনে বলা হয়, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগের কারণে বাস্তুচ্যুতির তালিকায় এশিয়া বাংলাদেশ 5ম স্থানে রয়েছে। এর মধ্যে শুধু 2022 সালেই দুর্যোগের কারণে বাংলাদেশে 15 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, বাংলাদেশ বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, তাই সন্ত্রাসবাদ, মানব পাচার ও মাদকের মতো ভয়ঙ্কর বিষয়ে নানা চ্যালেঞ্জে রয়েছে বাংলাদেশ। তিনি প্রত্যাশা করেন দ্রুতই রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো ভূমিকা রাখবে IOM। অতীতের তিক্ত অভিজ্ঞতা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 10 মে নয়াপল্টনে বিএনপির সমাবেশের অনুমতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার খন্দকার মহিদুদ্দিন। একই সাথে দলটিকে বিকল্প ভেন্যুতে সমাবেশ করার প্রস্তাব দেওয়া হবে বলেও জানান তিনি। দুপুরে ডিএমপি কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন। যে অভিজ্ঞতা যেটি আছে সেটি তো সুখকর নয়। অনেক জায়গায় কিন্তু আমরা অত্যন্ত পজিটিভ থাকার পরেও, সংবেদনশীল থাকার পরেও, আন্তরিক থাকার পরেও আমাদের কিন্তু তিক্ত অভিজ্ঞতা গ্রহণ করতে হয়েছে। ওনারা কি করতে চান বা কি পরিমাণ লোক সমাগম হতে পারে, এক্স্যাক্টলি কখন শুরু করবেন বা কি করবেন, কারা থাকবেন, কিছু জানি না আসলে এখন পর্যন্ত বিস্তারিত। শুধু একটি ছোট্ট একটা চিঠি তারা দিয়েছেন, সেটি পাওয়া গেছে। 9 মে থেকে শুরু হচ্ছে হজের প্রথম ফ্লাইট। তবে এখন পর্যন্ত যারা ভিসা পাননি তাদের কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। এদিকে হাব জানিয়েছে, আগামী 11 মে পর্যন্ত হজ ভিসা ইস্যুর মেয়াদ বাড়িয়েছে সৌদি আরব। সচিবালয়ে সাংবাদিকদের ধর্মমন্ত্রী বলেন, এবার 85,000 হজযাত্রী হজে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন। এখন পর্যন্ত 20,000 হজযাত্রী ভিসা পেয়েছেন জানিয়ে মন্ত্রী বলেন, বাকিদেরও ভিসা হয়ে যাবে। সৌদি সরকার তাদের নিজেদের স্বার্থেই সবার ভিসা দিবে বলে আশা প্রকাশ করেন তিনি। বলেন, সময় মতো তারা যাতে ভিসা হাতে পায় সে ব্যাপারে আন্তরিক সরকার। আগামী 12 জুন শেষ হবে হজ ফ্লাইট। যেভাবে বলে বলুক, কারণ আমরা বাংলাদেশ বিমান দিয়ে তো আমরা চালাতে চাই 50%। সৌদি সরকার যে আগামী দিনে এটা কি করবে না করবে সেটা কি আপনাকে জানাইছেন, আমাদেরকে জানাইছে? জানায় নাই। তবে হজ যাত্রী নেওয়ার দায়িত্ব তাদের, বিচার দেওয়ার দায়িত্ব তাদের। তারা যদি হজ যাত্রী যদি না নিতে পারে, ব্যর্থতা তাদের। তবে আমি এটুকু বলতে পারি যে আমাদের পক্ষ থেকে এবং সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে সব হজযাত্রী সঠিক সময়ে যাবে, সঠিক সময়ে ভিসা হবে ইনশাআল্লাহ। এবার পবিত্র হজের ভিসায় গিয়ে মক্কা, মদিনা এবং জেদ্দার বাইরে অন্য জায়গায় ভ্রমণ করা যাবে না বলে জানিয়েছে সৌদি আরব। হজ ভিসা সংক্রান্ত নতুন বিধিনিষেধ ঘোষণায় এমনটা জানিয়েছে দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয়। বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, হজ ভিসা শুধু হজ মৌসুমের জন্য বৈধ। হজের ভিসার মাধ্যমে হজযাত্রীরা শুধু পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালন করতে পারবেন, চলাচল করতে পারবেন শুধু জেদ্দা, মদিনা এবং মক্কা শহরে। নির্ধারিত এই 3 শহরের বাইরে ভ্রমণের জন্য ভিসা বৈধ হবে না। এছাড়া এই ভিসা সে দেশে কাজ করা বা বসবাসের জন্য বৈধ হবে না। এই বিধিনিষেধ লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে। তাছাড়া ভবিষ্যতে দায়ী ব্যক্তিকে হজে যাওয়া নিষিদ্ধ করা হতে পারে বলেও জানিয়েছে সৌদি সরকার। ডেঙ্গু গ্রামে ছড়িয়ে পড়লে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলেছেন, নিয়ন্ত্রণে জনপ্রতিনিধি সহ সবার সহযোগিতা প্রয়োজন। সকালে রাজধানীতে ডেঙ্গু নিয়ে ইউএসসি ও ব্র্যাক আয়োজিত সেমিনারে এ তথ্য জানান তিনি। সেমিনারে বক্তারা বলেন, মশা নিয়ন্ত্রণে ফগার মেশিনের ধোঁয়া কাজ করে না, বেশিরভাগ কীটনাশক অকার্যকর। সেমিনারে জানানো হয়, 2021 সালে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা 28,428 জন, মারা যায় 105 জন। 2022 সালে আক্রান্ত হন 62,382 জন, মৃত্যু 281 জনের। আর গত বছর অতীতের সব রেকর্ড ভেঙে আক্রান্ত হন 3,21,027 জন, মারা যায় 1,705 জন।
চলতি বছরে প্রথম 4 মাসে 2323 জন আক্রান্ত হয়েছেন, যার মধ্যে মারা গেছে 27 জন। মন্ত্রী বলেন, স্যালাইনের যেন কোনো ঘাটতি ও দাম না বাড়ানো হয় এ ব্যাপারে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। আবেদনকৃত ছাড়া অনিবন্ধিত সব অনলাইন নিউজ পোর্টাল বন্ধের শিগগিরই বিটিআরসিকে চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বিকেলে সংসদে এক প্রশ্নের উত্তরে তিনি একথা জানান। খোদ সাংবাদিক সমাজ থেকে এই দাবি এসছে, যতগুলো অনিবন্ধিত পোর্টাল আছে যেগুলো অপপ্রচার করছে, অপসাংবাদিকতা করছে, সেগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য। যে কারণে আমি কিছুদিন আগে একটি নির্দেশনা দিয়েছি যে একেবারে প্রতিষ্ঠিত গণমাধ্যম যেগুলো আছে, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, তাদের যে নিবন্ধিত পোর্টাল আছে সেই পোর্টালগুলো, তার পুরো লিস্টটা আমি বিটিআরসিকে পাঠাবো এবং এই লিস্টের বাইরে যত অনিবন্ধিত এবং এমনকি একটা অ্যাপ্লিকেশনও করে নেই যারা, তাদের সবগুলো পোর্টাল বন্ধ করে দেওয়ার জন্য আমি তাদেরকে অনুরোধ জানাবো। পরিবেশ রক্ষায় সারা দেশের গাছ কাটা নিয়ন্ত্রণে বিভিন্ন পর্যায়ে কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্টে। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা রিটের শুনানি নিয়ে বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান এবং বিচারপতি KM জাহিদ সারোয়ারের দ্বৈত বেঞ্চ আজ এ রুল জারি করেন। ঢাকাসহ অন্যান্য জেলা এবং উপজেলা শহরে গাছ কাটা বন্ধে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না রুলে, তাও জানতে চাওয়া হয়েছে। শুনানিতে মঞ্জিল মোর্শেদ বলেন, যত্রতত্র গাছ কাটা নিয়ে গণমাধ্যমে যেভাবে রিপোর্ট প্রকাশিত হচ্ছে তাতে মনে হচ্ছে দেশে গাছ কাটার এক মহোৎসব চলছে। সামাজিক বনায়ন চুক্তিতে সারা দেশে লাগানো গাছগুলো কেটে ফেলার কারণে পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হচ্ছে, যা বন্ধ না হলে দেশের পরিবেশ বিপর্যয় ঘটবে এবং মানুষের বেঁচে থাকার অধিকার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও উল্লেখ করেন তিনি।